রংপুরের প্রোগ্রামটি শেষ করে আমরা ঢাকায় ছিলাম 1-2 দিন। তো সেখানে আমরা কালকে যখন যাচ্ছি চিন্ময়বাবুকে আমরা ফ্লাইটে তুলে দিতে, তো সেখানে যাওয়ার পরে একজন দাঁড়ানো ছিল। আমরা চিন্ময়বাবুকে যখন ডোমেস্টিকের ওই সামনে আমরা আমরা নামার পরে একজন এসে বললেন যে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আসবেন, তার সাথে একটু দেখা করো। আমরা মনে করছি যে কোনো প্রোটোকল বা এরকম কিছু একটা, আমরা আসলে নেগেটিভ কিছু চিন্তা করি নাই। তো এর মধ্যেই যখন দেখলাম যে তার আসলো গাড়িতে এবং এসে সে বলল যে আমরা ডিবির কার্ড দেখালো এবং বলল যে আমরা আপনাকে নিয়ে যেতে চাই। তো নিয়ে যেতে চাই বললো, তখন আমি বললাম যে আপনাদের ওয়ারেন্ট এটা আছে, আছে, মানে আপনারা যে গ্রেপ্তার করবেন তাই গ্রেপ্তারে আপনার অনুমতিপত্র আছে। তা আমার সাথে কিছু কথা হলো। চিন্ময়বাবু কিন্তু খুব সাহসিকতা বলবো বা ঠিক আছে চলেন পরে। তারপরে চিন্ময়বাবুর যে মোবাইলটি আমার হাতে দিলেন, তা আমি আমার কাছে মোবাইলটি রাখলাম। তো যারা ছিল ডিবির তারা কয়েকজন অতি উৎসাহী হয়ে পুরো আমার হাত থেকে ধস্তাধস্তি করে এই মোবাইলটি যেভাবে নিয়েছেন, ওই সময় থেকেই আসলে ছিনিয়ে নেওয়া আমার সন্দেহ হয়েছে যে এরা অন্য রকমের একটা ষড়যন্ত্র এগুলো করছে। এবং আমরা কি করলাম, আমরা অন্য একটা গাড়িতে আমরা তার পিছে আমরা যাওয়া শুরু করলাম, দেখতে এলাম যে আসলে এরা কোথায় যাচ্ছে। এবং পরবর্তীতে আমরা তো দেখলাম মিন্টু রোডের ওখানে ঢুকলো ভেতরে এবং আমরা বাইরে দাঁড়ানো ছিলাম এবং আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের কোনো অ্যাডভোকেট, কোনো মানবাধিকার কর্মী কেউ আসলে পরে তাদের সহ আমরা ডিবির যারা আছে ওই ভেতরে অফিসে তাদের সাথে আমরা যোগাযোগ করব। তো আমরা অ্যাডভোকেট সুমন রায় সহ মানবাধিকার কর্মী আমাদের লাকি বাসা সহ আরও কয়েকজন তাদের অপেক্ষা করছিলাম। তারা আসার পরে আমরা যোগাযোগ করি। প্রথমে বলে যে এখানে কাউকে রাখা হয়নি, এর পরবর্তীতে স্বীকার করে যে হ্যাঁ সে এখানে আছে। এবং এরপরে যখন চিন্ময়বাবুর এই বিষয়টি এবং দেখলাম যে ভেতরে ওখানে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি একটা লুকোচুরি ব্যাপারের মতন। তো এর মধ্যেই দেখি যে অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে, যেহেতু চিন্ময়বাবু বাংলাদেশে এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বোধহয় সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি। অনেক তার গ্রেপ্তারের তরুণ সম্প্রদায় চলে আসতেছে ডিবি অফিসের সামনে। তা আমি সুমন সহ অন্য যারা আছে তাদের বললাম যে এটা কিন্তু এখানে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, দেখা যায় এখানে এই তরুণেরা তারা দাঁড়াবে স্বাভাবিকভাবে চিন্ময়বাবুর জন্য, এখানে সুযোগ সন্ধানী অনেকে ঢুকে যেতে পারে এবং তারা এসে সেই দায়ভার সব এই হিন্দু সম্প্রদায়ের ওদের উপর চড়িয়ে দিতে পারে। তো অতি দ্রুত এই মুহূর্তে এই যত ছেলেপান আছে সবাইকে এখান থেকে বিদায় করতে হবে। তো আমরা অনেক কষ্ট করে প্রদীপ দে, এই মানে সুমন রায় সহ অন্য যারা ছিল, প্রসেনজিৎ, অন্য সবাই মিলে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়। তো আমি আস্তে আস্তে দেখি যে ওরা শাহবাগে। তখন আমরা বললাম যে শাহবাগে কেন, আমাদের তখন কথা ছিল যে ওখান থেকে আমরা ঢাকেশ্বরীতে এসে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের পুজোজ্জীবন হিন্দু বৌদ্ধের, আমরা চাই যে ঢাকেশ্বরী যেহেতু জাতীয় মন্দির, সেখান থেকে যেহেতু সকল সিদ্ধান্ত হয় এবং চিন্ময়বাবু যেহেতু হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটা একত্বের প্রতীকে পরিণত হয়েছে বর্তমানে, তো সেখানে ঢাকেশ্বরী মন্দিরে এসে আমরা আলোচনা করা যে আমাদের পরবর্তী করণীয় কী। তো ওখানে যে টাইম ছিল 10 মিনিট, পরবর্তীতে পুলিশের সাথে বলে আরও 10 মিনিট নেওয়া হলো এবং 20 মিনিট হয়ে গেল পরে যে সবাইকে যখন বলা হলো যার স্থানে যাওয়া, এবং আমরা নেতৃবৃন্দ কয়েকজন বলছি ঢাকেশ্বরী মন্দিরে আসবো। ঠিক সেই সময় যেভাবে হামলা করা হয়েছে, ওইদিক পুলিশও ছিল, পুলিশের সামনে যেভাবে এরা এসে বিভিন্ন দুষ্কৃতিকারীরা, এবং আপনারা ওই সমস্ত জায়গায় অনেক ক্যামেরা আছে আপনারা দেখতে পারেন, এবং পরবর্তীতে অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতে যে কারা ধাওয়া দিয়েছে, আপনারাও সংবাদকর্মীরা আপনারা দেখেছেন যে তারা যেভাবে, যেমন আমাকে যেভাবে, মানে আমার নিজেরই কষ্ট লাগতেছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি পড়াশোনা করছি, এর সাথে আমার একটা নারীর সম্পর্ক, সেই ক্যাম্পাসে আমাকে ফেলে সাপ পিটানোর মতন করে পিটাইছে, এমনভাবে পিটাইছে আপনি দেখেন যে আমার আক্রমণগুলো এই গলা থেকে এই পুরো বাম সাইডটা আমি নাড়াচাড়া করতে পারছি না, মানে পুরো মানে কি যে পিটাইছে। এবং আমার সাথে আরেকজন ব্যক্তিকে আপনারা দেখেছেন, সেই ব্যক্তিকে আমি তো তখন চিনি না, পরে জানলাম সে বাগেরহাটের একজন অ্যাডভোকেট, আচ্ছা ঢাকার একজন অ্যাডভোকেট, আচ্ছা সেই ব্যক্তি এখন আইসিইউতে আছে। সেই ব্যক্তিকে যেভাবে রক্তাক্ত হয়ে গেছে, তা আমি যখন তাকে বাঁচানোর জন্য তার সামনে যাওয়ার চেষ্টা করতেছি,
তো আমি তাকে সেভ করার চেষ্টা করতেছি, এর মধ্যে ওরা ধায়া আসতেছে পেছন থেকে আরো লোকজন। তো এর মধ্যে একটা মোটরসাইকেল এসে আমাকে বলে, স্যার আপনি ওঠেন, নাহলে আপনাকে মেরে ফেলবে, বলে আমাকে ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে আসে। এই হলো অবস্থা। এবং আসলে কি বলবো, যে আমি অন্তত এই যে বিষয়টা, পুলিশ দাঁড়িয়েছিল, সেখানে এই দুষ্কৃতিকারীরা যে কাজগুলো করছে, এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি খুব ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, যেটা আসলে কোনো মতেই আমরা কাম্য না। এখানে কিছু মানুষের হয়তো ইন্ধন আছে, তো আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা আমাদের অধিকারের কথা বলতে চাই। এখানে আমরা দেখছি যে অকারণে সেই অধিকারের এই আন্দোলনগুলোতে অকারণে শুধু বিভিন্ন রকমের ইস্যু তৈরি করে সেখানে ঝামেলা সৃষ্টি করা হচ্ছে। এবং আপনারা যে বিষয়গুলো আমাদের মনে হয় সুপরিকল্পিত, যে একজন এখানে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল যে এখানে ধর্মীয় অনুভূতিতে, তা মানে কি আমাদের দেশদ্রোহী বা জাতীয় পতাকার অবমাননা। আমি সেই বন্ধুকে বলতে চাই যে আপনারা সেই ভিডিওটি দেখেছেন, যেই পতাকার উপরে গেরুয়া পতাকা রাখা হয়েছে। প্রথমত গেরুয়া পতাকা কোনো ইসকনের পতাকা না, গেরুয়া পতাকা সনাতন ধর্মের প্রতীক। এই কারণে সনাতন ধর্মাবলম্বী সকল মন্দিরের উপরে গৈরিক পতাকা থাকে প্রাচীনকাল থেকে। আপনি সনাতন ধর্মাবলম্বী যত মন্দির দেখবেন, সব মন্দিরের উপরে, প্রাচীন মন্দির জগন্নাথ মন্দির সহ সব বড় মন্দিরে গৈরিক পতাকা থাকে। গৈরিক পতাকা, গৈরিক রং যেহেতু ত্যাগ বৈরাগ্যের প্রতীক, এই কারণে সন্ন্যাসীরাও সেটা ধারণ করে এবং মন্দিরের উপরেও থাকে। তো ওইখানে কোনো ওই যেই পতাকাটা আমরা যে ভিডিওটা দেখেছি, যে গৈরিক পতাকা আর জাতীয় পতাকা বলা হচ্ছে, কিন্তু সেই ভিডিওতে আমরা স্পষ্ট দেখছি যে ওই পতাকার মধ্যে জাতীয় পতাকা লাল সবুজ আছে, ঠিক আছে, তার মধ্যে চাঁদতারা খচিত। আপনারা সবাই যারা ওই ভিডিওটি দেখেছেন, তাহলে আমাদের বাংলাদেশের পতাকার মধ্যে কি চাঁদতারা খচিত? তাহলে এই চাঁদতারা খচিত পতাকা যে ওখানে স্থাপন করছে, তাকে আগে খুঁজে বের করা দরকার যে কে আমার বাংলাদেশের পতাকাকে অপমান করে চাঁদতারা খচিত পতাকা ওই নিউ মার্কেটে বসিয়েছে। তাহলে তাহলে এই বিষয়টা তাকেও আগে ধরা দরকার। আর ওটা আলাদা, ওই গৈরিক পতাকা যারা লাগাইছে আলাদা একটা স্ট্যান্ডে তারা লাগাইছে, আমরা তো সেটাকে সমর্থন করি না কোনো রকম। দেখুন, আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা দেশকে ভালোবাসি, আমাদের শাস্ত্রে আছে, বেদের মধ্যে একটা মাতৃভূমি সূক্ত আছে, আমাদের ধর্মের রামায়ণে আছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদুপি গরীয়সী। তো আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি এবং সারা পৃথিবীর মানুষ হিন্দু সম্প্রদায়কে চেনে তাদের একটা দেশপ্রেমিক একটা জাতি হিসাবে। তো এই কারণে আমরা কোনো দেশদ্রোহী কোনো কাজ আমাদের অন্তত হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমরা করি না। ৭১ সালেও আপনারা দেখেছেন, এই কারণে কোনো হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো দেশদ্রোহী কোনো মানুষজন ছিল না। তো সার্বিকভাবে আমাদের এই আন্দোলন, আমি বলবো আপনাদের যে ৮ দফার আন্দোলন আমাদের অধিকারের আন্দোলন। আমরা চাই এই দেশে আপনি একটা সাধারণভাবে চিন্তা করেন, এই দেশে আমরা শতভাগ সনাতন ধর্মাবলম্বী মানুষ তো ছিল, সেই মানুষগুলো কমতে আজকে ৭.৯৫% ২২ সালের সরকারি আমরা রিপোর্টে দেখি। তাহলে এভাবে কমে যাচ্ছে। ২১ সালের প্রথম আলোর একটা রিপোর্টে আপনি দেখবেন যে ৫০ বছরে ৭৫ লক্ষ হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে গেছে। তাহলে একটা দেশে এইভাবে জ্যামিতিক হারে যে কমে যাচ্ছে, এটা রাষ্ট্রের উচিত যে কি করে তাদের রক্ষা করা। তো সেই বিষয়গুলো আপনাদেরও মানবিক বোধ থেকে আপনারাও বিষয়গুলো, আমরা চাই মানে আপনারাও বিষয়গুলো প্রচার করবেন যে আমরা এখানে আমরা এখানে যে আছি, আমরা এখানে ভূমি সন্তান, আমরা কোনো বাইরের কেউ না। তো সেখানে আমরা যাতে আমাদের সুন্দর করে আমরা বাস করতে পারি সবাই মিলে, কারণ আমরা একটা বহুত্ববাদী বাংলাদেশ যখন জন্ম হয়, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলিম বলে এটা একটা বহুত্ববাদী যে একটা ধারণা থেকে জন্ম হয়েছে। হ্যাঁ, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, সেই হিসেবে বলতে পারি সেই বহুত্ববাদী ধারণার উপর সবাই মিলেমিশেই আমরা বাস করতে চাই।